কোম্পানিগুলো একটা টার্গেট দেয়, টার্গেট না হলে ইনসেন্টিভ পায় না, এই পর্যন্ত মেনে নেওয়া যায় সেলসম্যানরা। কিন্তু এমন কিছু বাজে কোম্পানি আছে, বাজে কোম্পানি, আমি শব্দটা আবার উল্লেখ করছি, বাজে কোম্পানি আছে যারা টার্গেট না হলে সেলসম্যানের বেতন হাত দেয়। ভাই বেতনে কিন্তু হাত দেওয়া উচিত না বা যাবে না। বেতন তো আমাকে এটা আমার বিক্রি না হলেও আমাকে দিতে হবে, এটা আমার মিনিমাম মানে অধিকার। ইনসেন্টিভ তুমি কেটে নিতে পারো, ইনসেন্টিভ তুমি আমাকে না দিতে পারো যদি আমি অর্জন করতে না পারি, কিন্তু বেতন পেতে হবে। কিন্তু এমন এমন কোম্পানি আছে তারা যে টাকা বেতন হলো বেতনের মধ্যে হাত পায়, এটা কিন্তু শ্রম আইন এটা সমর্থন করে না, কিন্তু বাংলাদেশে কিছু কোম্পানি ব্যাড প্র্যাকটিস করছে। এই কোম্পানিগুলোকে সোজা করার উপায় বলবো, জি, সোজা করার উপায় হচ্ছে কোম্পানি প্রতি মাসে যে টার্গেটটা দেবে, সরকারের উচিত, বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত, কাস্টমসের উচিত ওই টার্গেটের পরিমাণ ভ্যাট আগে জমা নিয়ে নেওয়া। বাহ, এক্স্যাক্ট। তুমি বলছো তুমি এই মাসে 10 কোটি টাকা বিক্রি করবা, করবাই তো তুমি, 10 কোটি টাকার ভ্যাট যা হয়েছে এখন জমা দিয়ে দাও। তখন দেখবেন মালিকরা মুখ শুভ, না 10 কোটি যদি স্যার না হয় স্যার 7 কোটি যদি হয় তাহলে তো আমি 7 কোটির ভ্যাট দেবো। ওকে ফোর্স দিতে হবে, ব্যাটা তুই 10 কোটি টাকা ধরলি কেন, 10 কোটির ভ্যাট জমাতে। আমার কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাইলে তখন আর উল্টাপাল্টা উড়াধুরা টার্গেট আসবে না। কিন্তু যতক্ষণ আমি যে মানে একটা কি বলবো একটা ফোর্সিং পদ্ধতি বললাম এটি ইমপ্লিমেন্ট না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই মানে টার্গেট নিয়ে আর এই নিয়ে যে গন্ডগোল এটা মিটবে না। এটা মিটানো একমাত্র উপায় এখন একটাই, যে ভাই তুই যদি টার্গেট করেই থাকিস সেটা বিক্রি করবি, তাহলে ওই টাকা আগে ভ্যাট জমা দে। যদি ওই টাকার উপর ভ্যাট হয় না, ভ্যাট হয় যেটুকু রিয়েল সেল সেটার উপরে হয়। কন্ডিশন বোঝানোর জন্য, কন্ডিশন বোঝানো, তুমি তাহলে এত বড় টার্গেট ধরতে পারো তো টাকা জমা দিয়ে দাও। না বাবা অত টাকা, তখন সে রিয়েলিস্টিক টার্গেটের দিকে যাবে। আমি এইটা মিন করার চেষ্টা করছি। আমার কিন্তু উদ্দেশ্যটা মানে আমি জানি এটা যা বললাম এটা অনেক ধরনের আজে বাজে মন্তব্যকে করে ফেলতে পারে, এত সোজা জিনিসটা আমি বোঝানোর জন্য বলছি। রিয়েলিস্টিকের কাছাকাছি থাকার জন্য এটা একটা পানিশমেন্ট হওয়া উচিত। আরেকটা কথা বলে ফেলে এই ফাঁকে, পরে ভুলেও যেতে পারে যদি এটা প্রশ্ন করেন নাই, সেটা হচ্ছে বাংলাদেশের লোকাল কোম্পানিগুলো সপ্তাহে একদিন ছুটি দেয় বা তাও দেয় না বললেই চলে, 6 দিন অফিস করায়। আর মাল্টিন্যাশনালগুলো 5 দিন অফিস করায়। তারপরও মাল্টিন্যাশনাল কোম্পানিতে লাভ বেশি, তারপর মাল্টিন্যাশনাল কোম্পানির সুযোগ সুবিধা বেশি, তারপরও মাতৃগুলো সেলস বেশি, তারপর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সরকারকে ট্যাক্স ভ্যাট বেশি দেয়। আমি আজকে এই প্ল্যাটফর্মে এই মাইক্রোফোনকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশের লোকাল মালিকেরা যদি সপ্তাহে 2 দিন ছুটি এনশিওর করতে পারে, ছুটি মানে ছুটি, ওই দিন মিটিংও করা যাবে না, ওই দিন ট্রেনিংও করা যাবে না, ছুটি মানে ছুটি, তাহলে প্রত্যেকটা কোম্পানি বিক্রি বাড়বে। যদি আপনি ব্যাখ্যা চান তাহলে আরো আধা ঘন্টায় পডকাস্টটাকে লেন্দি করতে হবে, এর উপর আমার দীর্ঘ ব্যাখ্যা আছে। একটু বলেন সংক্ষেপে, খুব সংক্ষেপে বলতে হলে ভাই, সপ্তাহে একদিন ছুটি আসলে ছুটি না। প্রত্যেকের পরিবার, প্রত্যেকে তো কোনো কোনো পরিবারের অংশ, তার পরিবারে কিছু সাপ্তাহিক কাজ থাকে, কাপড় ধোয়ার কাজ থাকে, বাজার করা কাজ থাকে, এগুলো করে আসলে ছুটির দিনটা সে ছুটি এনজয় করতে পারে না। হানিফ সংকেত ইত্যাদিতে অনেক আগে একবার দেখাইছিল যে শুক্রবার কি আসলে ছুটির দিন, নাকি ওই দিনই একটা নর্মাল কর্মব্যস্ত দিনের চাইতে বেশি সময় ধরে একজন বাড়ির গৃহকর্তাকে কাজ করতে হয়। এর উপর একটা সুন্দর উনি একটা মানে ডকুমেন্টারি তৈরি করে দেখাইছিলেন, মানে অভিনয় করিয়ে। ঠিক আছে, কথাটা খুবই সত্য কথা। যদি 2 দিন ছুটি হতো, এনশিওর করা যেত, তাহলে একদিন পরিশ্রম হতো তার পরিবারকে ঠিক রাখার জন্য, আরেকদিন কিছুটা হলে সে বিশ্রাম নিতে পারতো। আর আপনি যখন বিশ্রাম নিতে পারবেন তখন আপনার ব্রেন সবচেয়ে বেশি প্রোডাক্টিভ সার্ভিস দেবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সপ্তাহে একদিনের জায়গায় 2 দিন ছুটি এনশিওর করতে পারলে বিক্রি বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। এবং এটা নিয়ে আমি একটা বাস্তব উদাহরণ দিতে চাই। জি, ওই কোম্পানিটা এখন আর নাই বাংলাদেশে। আপনারা অনেকেই চেনেন, সোশ্যাল মিডিয়ার একজন বিতর্কিত, সমালোচিত, আলোচিত ব্যক্তিত্ব ডাক্তার পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য আমরা সবাই চিনি। উনি বাংলাদেশে একটা কোম্পানি ছিল D16 বায়োটেক ফার্মা, ওনার মালিকানাধীন কোম্পানি। ওই কোম্পানিতে প্রত্যেক মাসে বিক্রি 90 লাখ হয়, 92 লাখ হয়, 97 লাখ হয়, 1 কোটি আর হয় না। এরকম 3টা বছর পার হয়ে গেছে। 3 বছর ধরেন, মানে একটা দীর্ঘ সময়। উনি ওনার সেলস টিমকে বলছে যে তোমরা 1 কোটি একটা মাইলস্টোন করে দেখাও, 1 মাসে কাছাকাছি যাই, 1 কোটি আর হয় না। উনি তো একটু অন্য টাইপের লোক, আপনারা কম বেশি এখন বুঝতে পারছেন। উনি করলেন কি, সাহস করে ঘোষণা করে দিলেন আগামী মাস থেকে তোমাদের সপ্তাহে 2 দিন ছুটি। যেই দিন উনি এই ঘোষণাটা দিয়েছিলেন পরের মাসে প্রথমবারের মতো 100 কোটি টাকা অর্জন হয়েছিল। এটা বাংলাদেশে একটা ঘটে যাওয়া সত্য ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কি বোঝাতে পেরেছি? প্রফেশনাল যারা আছেন তারা কানেক্ট করতে পারবেন আপনার কথাটা। এক্স্যাক্টলি। যারা সেলস এসআর হিসেবে চাকরি করে, সেলস রিপ্রেজেন্টেটিভ, আমরা এখন করি কি জানেন, একটা কোম্পানি মার্কেটে ডিলার পয়েন্টে 30টা মার্কেট, আমরা কি করি, একজন সেলসম্যান সপ্তাহে 6 দিন 6টা মার্কেটে যেতে পারবে, অর্থাৎ 5 জন এসআর নিলে 5 6 30টা মার্কেট কভার হয়ে যাচ্ছে। আমি বলি যে না, এসআর নিতে হবে 6টা, একটা বেশি, তাহলে আপনি প্রত্যেককে সপ্তাহে 2 দিন ছুটি দিতে পারবেন।
5টা এসআরকে 6 মার্কেট না করিয়ে 6টা এসআরকে দিয়ে 5 মার্কেট করে করান, তাহলে তো 2 দিন ছুটি দিতে পারবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এসআর একটা বাড়া মানে তো তার সুযোগ সুবিধা খরচ বাড়া। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশের কোনো মালিক যদি সৎসাহস করে এই 5 জনে একজন করে এসআর বাড়িয়ে নিয়ে 2 দিনের ছুটি এনশিওর করে দেয়, ওই একজনের বেতন বাবদ যে টাকা বেশি লাগবে তার চেয়ে বেশি টাকা প্রফিট উনি পাবেন। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, কিন্তু সাহস করে এটা শুরু করতে হবে। যারা শুরু করবে তারাই লাভবান হবে। কিন্তু এত বড় কইলজা আদৌ বাংলাদেশের কোনো লোকাল মালিকের আছে কিনা এটা নিয়ে আমার একটু ডাউট আছে। তারা পারলে শুক্রবারও কাজ করায়, সেল খারাপ হলে বৃহস্পতিবার বিকালবেলা একটা ছোট্ট করে মেসেজ দিয়ে দেয় যে আগামীকাল সেল ওপেন। ওই লোকটার কাজ করবে কখন, মানে তার পরিবারের সময় দেবে কখন, এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ট্রেনিং করার কথা করাই না, ট্রেনিংয়ের কথা বললে শুক্রবারের ট্রেনিং, ওই দিন তো তার বাড়ির চিন্তা আছে, তার তো ঠিকমতো ট্রেনিং এ কনসেন্ট্রেট করতে পারবে না। আমি বিরোধিতা করি, কিন্তু আবার অনেকে আমাকে প্রশ্ন করে তাহলে আপনি শুক্রবার ট্রেনিং করান কেন, আপনি রিজিট হতে পারেন না? রিজিট হলে ভাই আমি পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হব, আপনি না করালে অন্য কেউ করাবে। এবং কোনো মানে মালিকের সিদ্ধান্ত এরকম যে ট্রেনিং করাইলে শুক্রবারে করাবো, নাহলে ট্রেনিংই করাবো না। ফলে অনেক সময় আমি কম্প্রোমাইজ করতে বাধ্য হই। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, ট্রেনিং কখনো ছুটির দিনকে হরণ করে হওয়া উচিত না। আর যদি একান্ত কোনো কারণে করতেই হয়, তাহলে এর বিপরীতে ওই সেলসম্যানকে আরেক দিন অ্যাডিশনাল ছুটি দিয়েও এটা কাভার করে দেওয়া যেতে পারে, যে তুমি ঠিক আছে এই শুক্রবার ট্রেনিং করবা, আগামী সপ্তাহে তুমি বৃহস্পতি এবং শুক্রবার 2 দিন ছুটি কাটাবা, তাহলেও জিনিসটা রিকভারি হয়। কিন্তু ট্রেনিংয়ের নাম করে, মিটিংয়ের নাম করে, মান্থলি মিটিংয়ের নাম করে অধিকাংশ কোম্পানি প্রথম শুক্রবার খাই ফেলায়। তাহলে সেলসম্যানটা পোশাকটা পরিষ্কার করবে কখন, ধোবে কখন ভাই? সে তো গরিব মানুষ, সে তো অল্প টাকার বেতনে চাকরি করে, তার তো বেশি পোশাক নাই, তার তো সপ্তাহে 6টা পোশাক নাই, 2টা পোশাকে সে ধুয়ে সপ্তাহ চালায়। তো তাকে যদি শুক্রবার আমি পোশাক ধুতে না দেই, তাহলে কালকে বাদে পরশু দিন তো সব নোংরা মলিন পোশাক পরে মার্কেটে যাবে। আর মলিন পোশাক পরে মার্কেটে গেলে তার কাছ থেকে কোনো দোকানদার বা কোনো কাস্টমার পণ্য কিনবে? ডেল কার্নেগির বইতে একটা কথা পরিষ্কার লেখা আছে, বেশি বিক্রি করতে চাও নিজেকে ফিটফাট দেখাও, বড় লোকই ভাব দেখাও। তাহলে বড় লোকই ভাব দেখাতে গেলে আমি তার লিখে রাখতে পারবো না আমি বড় লোক। আমি পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমি বোঝাতে পারবো আমি একজন সামর্থ্যবান ব্যক্তি। তাহলে আমাকে তো পোশাকটা পরিষ্কার করার ছুটি দিতে হবে, এটাও তো পার্ট অফ মাই জব। কিন্তু এটা কেউ দিচ্ছে না, কেউ চিন্তা করছে না। তাহলে এক কাজ করো, তোমরা কোম্পানির পক্ষ থেকে 6টা গেঞ্জি কিনে দাও, তাও তো দিবা না। দিন শেষে বলবা যে তোমার ওইটুকু বেতনের মধ্যে তোমাকে চলতে হবে।